মৌমিতা, বেঙ্গল ফেথ হসপিটালের হেলথ কেয়ার সিরিজে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে নারীর জীবনের এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা কিশোরী থেকে শুরু করে মেনোপজ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই বিষয়ে অবশ্যই অনেকে অবহেলাও করে থাকে। তো আজকে এই বিষয়ের আলোচনায় আমার সাথে রয়েছেন বেঙ্গল ফেথ হসপিটালের গাইনোকোলজিস্ট ডক্টর আদ্রিজা দে। ম্যাডামকে আজকের এই পডকাস্টে স্বাগত জানাই। নমস্কার, আমি ডক্টর আদ্রিজা দে, কনসালট্যান্ট গাইনোকোলজিস্ট অ্যান্ড অবস্টেট্রিশিয়ান, তার সাথে ইনফার্টিলিটি স্পেশালিস্ট। আমি বিগত 3 বছর ধরে বেঙ্গল ফেথের সাথে অ্যাসোসিয়েটেড। এখানকার আউটডোর অ্যান্ড অপারেশনস সবই করে থাকি। বেঙ্গল ফেথে অত্যন্ত যত্ন সহকারে সমস্ত রকমের গাইনি এবং অবস মানে প্রসবের যত রকমের ডেলিভারি হয়, নর্মাল মানে ভ্যাজাইনাল ডেলিভারি, সি সেকশনস সবই করা হয়ে থাকে। আমরা এবার মূল পর্বে চলে আসি। আজকের আমাদের বিষয়টা হচ্ছে উইমেন্স হেলথ অ্যাক্রস এভরি এজ। তো এই বিষয়টা সাধারণ মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় অনেক কিছু অজানার কারণে অনেক কঠিন রোগের তাদের সম্মুখীন হতে হয়। তো প্রথম প্রশ্ন ম্যাম আপনার কাছে আমার, সেটা হচ্ছে কিশোরী থেকে শুরু করে মেনোপজ পর্যন্ত এই সময়টা হচ্ছে প্রচণ্ড একটা নারীর জীবনের একটা ডিফিকাল্ট টাইম, ঠিক আছে? কিন্তু দেখা যায় যে কিশোরীদের প্রথম মাসিক হওয়ার পরে সেটা তাদের কাছে খুবই অস্বস্তিকর বা ভয়ের একটা মনোভাব তাদের মধ্যে সৃষ্টি হয়। তো এই বিষয়ে বাবা মারা কিভাবে যে মানে তাদের ভূমিকা কি হতে পারে, যেটা স্বাভাবিকভাবে গ্রহণ করা যায়? প্রথম ব্যাপার হচ্ছে পিরিয়ডস হওয়া, মেনস্ট্রুয়াল সাইকেল হওয়াটা একটি অত্যন্ত ফিজিওলজিক্যাল জিনিস। মানে প্রথম থেকে আমাদের মেয়েদেরকে আফটার 10 ইয়ার্স 10 বছরের পর থেকে মোটামুটি একটা আইডিয়া দিয়ে রাখা উচিত, বিশেষ করে মাদের, যে একটা নর্মাল ফিজিওলজির মধ্যে দিয়ে তারা যাবে, যেটা মাসে এবং 4 থেকে 5 দিন বা কোনো ক্ষেত্রে বেশি, যে একটা অস্বস্তিকর পরিবেশ অবশ্যই। কিন্তু সে যদি আগের থেকে কিছুটা জেনে থাকে যে এইটা হতে চলেছে, একটা আইডিয়া, যদি তার মা না পারে সেক্ষেত্রে কোথাও কনসাল্ট করে কোনো জায়গায় গিয়ে কোনো মানে স্পেশালিস্টের কাছে দেখিয়ে যদি তাকে এই ওয়াকিবহালটা করে দেওয়া যায় যে এটা হতে চলেছে, তাহলে ব্যাপারটা অনেক ইজি হয়েছে। একটা পিরিয়ড স্টার্ট হয়ে গেল, তো এবার অনিয়মিতভাবে সেটা চলছে, তাহলে কখন এই বিষয়টাকে স্বাভাবিকভাবে নেওয়া যেতে পারে, বা কখনই বা গাইনোকোলজিস্টের কাছে কনসাল্ট করা যেতে পারে? প্রথম 6 মাস হয়, প্রথম 6 মাস আমরা ধরে নিতেই পারি, কারোর বেশি দিন হলো, কারোর কম দিন হলো, সাইকেলটা হয়তো মাসে হচ্ছে না প্রতি মাসে, বা হয়তো কারোর আবার দেখা যাচ্ছে যে মাসে 2-3 বার হচ্ছে। প্রথম 6 মাস এরকমটা হতেই পারে। তারপরের ব্যাপারটা হচ্ছে আমাদের কাছে একটু অ্যালার্মিং, মানে তারপরে অ্যাটলিস্ট 6 মাস হয়ে গেলে যদি এরকম হতে থাকে, সেক্ষেত্রে আমাদের অবশ্যই ডাক্তার দেখানো উচিত। আচ্ছা, মানে তাহলে ওই আফটার 6 মাসটা খুব ইম্পর্টেন্ট। যদি না সেরে যায়, যদি না তখনও রেগুলার হতে থাকে, তখন আমাদের 6 মাস পরে ডেফিনেটলি একটা কনসালটেশন দরকার। পিসিওএস বা পিসিওএস লাইফস্টাইলটা কি? মেইন প্রবলেম এখন হচ্ছে একটা তো ডেফিনেটলি লাইফস্টাইল, কিন্তু নট অনলি লাইফস্টাইল, আমাদের খাবার দাবার ভীষণ রকমের ফাস্ট ফুড প্রবণতা বেড়েছে। সেটার একটা কারণে একটা হরমোনাল ডিসব্যালেন্স হচ্ছে। ওবেসিটি কমানো মানে যাতে মোটা না হয় সেটা দেখা, আর হেলদি লাইফস্টাইলের মধ্যে একটা রেগুলার এক্সারসাইজ, খাবার দাবার, একটা হেলদি ফুড যে খাবার, এই ব্যাপারটা, এইগুলো করলে অনেক সময় দেখা যায় যে নর্মাল পিসিওএসটা একটা সিনড্রোম। পিসিওডি মানে প্রথম শুরু হয় ওভারিয়ান সিস্ট দিয়ে, তার সাথে বাকি আনুষঙ্গিক আরো অনেক কিছু। তো শুরুতেই যদি আমরা ব্যাপারটাকে কন্ট্রোল করতে পারি, ব্যাপারটা সিনড্রোম অবধি আর যাবে। আচ্ছা আচ্ছা, ওই অনিয়মিত খাদ্যাভ্যাস বা ঠিকঠাক সময়ে ঘুমানো, এগুলো কিন্তু খুবই অবশ্যই। আচ্ছা আচ্ছা, ঠিকঠাক সময়ে ঘুমানো আর লাইফস্টাইলটা মেইনলি, মানে আমাদের একটা রেগুলার এক্সারসাইজ করা বা রেগুলার একটা ঠিক সময়ে খাবো, রাত বেশি জাগবো না, এই সব জিনিসগুলো। আর এখন তো এই জেনারেশনে তো রাত জাগাটাই বেশি। হ্যাঁ, মোবাইল নিয়ে, সেইটা অবশ্যই। সেই ব্যাপারগুলোকে অ্যাভয়েড করা। আর খাবার দাবারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে ওই ফাস্ট ফুডটাকে
যতটা পারা যায়, যতটা বাদ দেওয়া যায়। আচ্ছা, এই সমস্যাটা থাকলে কি ওই হৃদরোগ বা ডায়াবেটিস বা থাইরয়েডের খালি- প্রবলেমগুলো হতে পারে? একদম। তাছাড়া পিসিওএস এর সাথে কার্ডিওভাস্কুলার ডিজিজ মানে হৃদরোগ, ওভারওয়েটের জন্য আরো অনেক কিছু, যেমন হাইপার ডিসলিপিডিমিয়া, হাইপারক্লোস্টেমিয়া হতে পারে, আমাদের ডায়াবেটিস হতে পারে। এই সব কিছুই পরবর্তীকালে যার পিসিওএস আছে তার পরবর্তীকালে হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা আচ্ছা। সেখান থেকে হচ্ছে ইনফার্টিলিটি আসার একটা বড়সড় সম্ভাবনা আছে, মানে বাচ্চা না আসার যে সম্ভাবনাটা পিসিওএস এর সাথে ওতপ্রোতভাবে জড়িত। আচ্ছা, এই বাচ্চা না আসার সমস্যা এখান থেকেই চলে যায় আরেকটা গুরুত্বপূর্ণ টপিকে। অনেকদিন বিয়ে হয়েছে কিন্তু সন্তান আসছে না, কখন সেটা দুশ্চিন্তার যুক্তিসঙ্গত হবে? প্রথম যেটা বুঝতে ভুল হয় সেটা হচ্ছে আমরা একটু তাড়াহুড়ো করে ফেলি। মানে অনেক সময় পেশেন্টকে দেখেছি যে 6 মাসও বিয়ে হয়নি, পারিবারিক চাপ হোক বা এখনকার সমাজে সব দেখে সেই টেনশনে হোক, সে আগের থেকেই 1-2 মাস ট্রাই করার পরেই সে ভয় পেতে শুরু করে, এবং সেখান থেকে যা হয় এখনো হচ্ছে ওই আয়ুর্বেদিক হোমিওপ্যাথিকটা চলছে, দিয়ে এত ভুল জায়গায় কনসাল্ট করে তারপরে হয়তো ব্যাপারটা আমাদের কাছে অব্দি এসে পৌঁছয়। আচ্ছা যেটা ব্যাপার সেটা হচ্ছে 6 মাস অব্দি ওয়েট করাটা নর্মাল। 6 মাস ওয়েট করবো। আচ্ছা 6 মাস ওয়েট করার পরে তারপরে যদি দেখা হয় মেনস্ট্রুয়াল সাইকেল রেগুলার হচ্ছে বা আর কোনো সমস্যা নেই, সেক্ষেত্রেও 6 মাস রেগুলার সহবাসের পরেও বাচ্চা আসছে না, তখনই ব্যাপারটা অ্যালার্মিং। আচ্ছা 6 মাস ওয়েট করার পরেই আমরা কনসাল্ট করব। আচ্ছা আচ্ছা। আর এই ধরনের সমস্যায় কখন ফার্টিলিটি পরীক্ষাগুলো করে নেওয়াটা উচিত? তারপরেই 6 মাসে যদি রেগুলার ইন্টারকোর্স, মানে রেগুলার মানে আমরা একটা সেফ পিরিয়ড বলে থাকি, যা রেগুলার সাইকেল হচ্ছে, ওই সেফ পিরিয়ডে যদি রেগুলার ইন্টারকোর্সের পরে উইদিন 6 মান্থস সে কনসিভ না করে, আচ্ছা তখন সমস্ত ফার্টিলিটি পরীক্ষাই করা উচিত, আচ্ছা মেল এবং ফিমেল দুজনেরই। আচ্ছা। পর্দার ওপারে দর্শকবৃন্দদের উদ্দেশ্যে বলা যে আপনারা যদি এই ধরনের সমস্যার সম্মুখীন হন তাহলে কিন্তু সময় নষ্ট না করে অতি সত্বর আপনার নিকটস্থ কোনো গাইনোকোলজিস্টের কাছে যান এবং সঠিক পরামর্শ নিয়ে আসুন। যারা এই পডকাস্টটি দেখছেন তাদের যদি আজকের আমাদের বিষয়ে কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানান, আমরা কিন্তু পরবর্তী পর্বে সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। চলে আসি আমাদের টপিকে, মেনোপজ। মেনোপজের কথা, হ্যাঁ আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, মেনোপজের কথা শুনলেই বহু মহিলারা আতঙ্কে ওঠে বা ভয় পেয়ে যায়। তো চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এটা কি কোনো রোগের কারণ, না এটা নারী জীবনের একটা অঙ্গ? যেমন মেনার্কি মানে পিরিয়ড শুরু হওয়াটা যেমন একটা নর্মাল ফিজিওলজি, সেরকমই মেনোপজ মাসিক শেষ হওয়াটাও একটা নর্মাল ফিজিওলজি। আচ্ছা, একটা একটা সময়ের পরে এটা হবে। সেই মেনার্কির মতোই মেনোপজেরও একটা টাইম ভেরিয়েন্ট আছে, কারোর আগে হয় কারোর পরে হয়, কোনোটাই অ্যাবনর্মাল কিছু না। আচ্ছা 45 যেমন নর্মাল, 52, 55 অনেক সময়ই নর্মাল। আচ্ছা আমাদের এশিয়ান কান্ট্রিজে অনেক সময় আমরা দেখি উইদিন 50 সবারই প্রায় হয়ে যাচ্ছে। আচ্ছা, মানে 40 to 50 এর মধ্যে, 40 to 50 এর মধ্যে মোটামুটি সবারই মেনোপজ হয়ে যাচ্ছে। আচ্ছা মেনোপজকেও মানে সমানভাবে আলিঙ্গন করতে হবে অন্যান্য সবকটা স্টেজেরই মতো। খালি তখন যেটা হবে, আমাদের ইস্ট্রোজেন যেহেতু তখন শরীর থেকে কমে যাচ্ছে, ইস্ট্রোজেন মানে খুবই গুরুত্বপূর্ণ একটা হরমোন আমাদের শরীরের জন্য, বোন গ্রোথের জন্য খুব বিশেষ করে, এবং মুড সুইং হয় তখন প্রচন্ড বেশি। ডেফিনেটলি মেনোপজ মানে পেরি মেনোপজ যে সময়টা, যে সময় মনে হচ্ছে যে হ্যাঁ এবার হয়তো বন্ধ হয়ে যাবে, সেই সময় আপনারা যান, কনসাল্ট করুন, ডাক্তারকে দেখান, যাতে সাময়িক যে সিমটমস গুলো দেখা দিচ্ছে, যেগুলো আপনারা ওভারকাম করে উঠতে পারছেন না সাধারণ লাইফস্টাইলে থেকে, সেগুলো যাতে থেকে মুক্তি পান। যে মেনোপজের কারণে আপনি যে বললেন অ্যাংজাইটি বা মুড সুইং করা বা হয়তো হট ফ্ল্যাশ, এগুলো তো সবই ট্রিটেবল। এখন আচ্ছা। সবকিছুরই চিকিৎসা করা হয়, সবকিছু চিকিৎসা করা যায়। আচ্ছা, তাহলে এই জিনিসটা নিয়ন্ত্রণে আনার জন্য কি ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে? এখন মুড সুইং বা অ্যাংজাইটি ডিসঅর্ডারস যেগুলো, এগুলো কিন্তু সাইকিয়াট্রিক জায়গায় পৌঁছচ্ছে না, তার আগেই আমরা সাপোর্টিভ মেডিসিনস দিয়ে ব্যাপারটাকে ওভারকাম করাতে পারি। তো এগিয়ে আসতে হবে। কোনো রকমের এই যে যা হয় যে মেয়েরা অনেক সময় লজ্জা পায় যে এইটা গিয়ে বলবো, তো ওই সব না ভেবে কোনো কিছু এই ব্যারিয়ারটা ক্রস করে এগিয়ে এসে
ব্যাপারটাকে বলতে হবে। হুম। ডেফিনেটলি এগুলো সবকটাই ট্রিটেবল। এরকম নয় যে তার মেনোপজ হয়ে যাচ্ছে বলে জীবনে বড় কিছু হয়ে গেল। পার্ট অ্যান্ড পার্সেল ফিজিওলজির মতোই ব্যাপারটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, তবেই ঠিক আছে, অসুবিধা কিছু নেই, সবকিছুই ট্রিটেবল। আচ্ছা, তাহলে প্রতিটা নারীর ক্ষেত্রেই তাদের জীবনের যত্ন নিতে গেলে কোনো পার্টিকুলারলি কোনো রোগের হাত ধরে সেটা করলে হবে না, সচেতন অবশ্যই। কিন্তু সারা বছরই নিয়ে থাকতে হবে। এবং আমার মনে হয় যে বছরে একবার করে হেলথ চেক আপ করানোটা অবশ্যই দরকার। উচিত। এই বিষয়ে যদি আপনি কিছু বলেন। এই মোমেন্টে মেয়েদের যেহেতু ফিজিওলজিটা একটু ছেলেদের থেকে আলাদা, মেয়েদের একটা মাসিক শুরু হওয়ার সময় থাকে, একটা প্রেগন্যান্সির সময় থাকে, এবং পরবর্তীকালে যেটা নিয়ে আমরা কথা বলছিলাম একটা মেনোপজের সময় থাকে। তো এই বিভিন্ন স্টেজ যেহেতু মেয়েরা পেরিয়ে আসে, তো উচিত মেয়েদের অবশ্যই মিনিমাম 6 মান্থস না হলেও 1 বছরে একবার একটা হেলথ চেক আপ আচ্ছা, সব রকম ভাবে সেটা করা উচিত। তাহলেই হচ্ছে ব্যাপারটা কমপ্লিকেটেড জায়গায় আর যাবে না। অনেক সময় হয় যে হ্যাঁ ঠিক হয়ে যাবে, বেশি মাসিক হচ্ছে ঠিক হয়ে যাবে, কম মাসিক হলো এটাও হয়তো ঠিক হয়ে যাবে, এই ঠিক হয়ে যাবে ভাবতে ভাবতে হয়তো অনেকটা টাইম বেরিয়ে যায়। যখন সামান্য কিছুই হয়েছিল যেটা হয়তো ওষুধ দিয়ে ঠিক হতো বা যেটা আমার ট্রিটমেন্টের আন্ডারে থাকলে হয়তো ঠিক হয়ে যেত, সেটা অপারেশন হোক বা ওষুধ খেয়ে হোক, সেটা হয়তো হাতের বাইরে বেরিয়ে যায়। তো সময় থাকতে থাকতে আগেই যদি ট্রিট করা হয় তো পুরো ব্যাপারটাই ঠিক থাকে। আপনারা কিন্তু শরীরের যত্ন নিন এবং নিয়মিত সচেতন থাকুন, কারণ দেখা গেল যে অনেক কঠিন রোগ হয়তো আপনার নিয়মিত চেক আপের অবহেলার কারণে আপনার শরীরে বাসা বেঁধে গেল, কিন্তু সঠিক সময়ে যদি এই যত্নটা নিতেন তাহলে হয়তো সেই পর্যায়ে পৌঁছাতে পারতো না। তাহলে অবশ্যই কিন্তু আপনাদের একটা করে হেলথ চেক আপ করতে হবে। আর যদি চান এই বিষয়ে কোনো গাইডেন্স নিতে বা হেলথ চেক আপ করতে, তাহলে বেঙ্গল ফেথ হসপিটাল কিন্তু উইমেন্স হেলথ চেক আপের একটা খুব সুন্দর আয়োজন করেছে। এদের কিন্তু হেলথ চেক আপের সার্ভিসটা আপনারা নিতে পারেন। বেঙ্গল ফেথ হসপিটালে আমরা টিনেজ থেকে শুরু করে মানে একদম মাসিকের শুরুর যে সময়টা, কিশোরীদের থেকে শুরু করে বয়স্কদের অবধি সমস্ত রকমের ওমেন হেলথ চেকআপের ব্যবস্থা রেখেছি। সব রকমের চিকিৎসাই এখানে হয়ে থাকে। আপনারা এগিয়ে আসুন, সাহায্যের জন্য আমরা পাশে আছি। বহু মানুষ এখানে অধীর আগ্রহে আছে যে ডক্টর আদ্রিজা দে আমাদের আজকে পডকাস্টে রয়েছে। তো সাধারণ মানুষের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন, সাধারণ মানুষ বিশেষ করে মহিলাদের উদ্দেশ্যে যারা ইগনোর করে এই বিষয়গুলোকে বা লজ্জায় মুখ এগিয়ে চাপা আসতে দিতে পারে পারে না, আমরা বেঙ্গল ফেথের তরফ থেকে আপনাদের পাশে আছি। আপনারা এগিয়ে আসুন, সমস্ত ব্যারিয়ার ক্রস করে এগিয়ে আসুন, যাতে দেরি হওয়ার আগেই আমরা আপনাদের সাহায্য করতে পারি। আজকের এই আলোচনা থেকে একটা ব্যাপারই পুরো পরিষ্কার হয়ে উঠলো, সেটা হচ্ছে নারীদের কিন্তু বিশেষ কোনো রোগের জন্য বা বিশেষ কোনো বয়সের জন্য শুধু সচেতন হলেই হবে না, সারা বছর ধরে তাদের কিন্তু সচেতন থাকতে হবে, কারণ আপনারাই কিন্তু সুস্থ পরিবেশ একটা দিতে পারেন। আজকে এই আলোচনায় আমার সাথে পেয়েছি বেঙ্গল ফেথ হসপিটালের গাইনোকোলজিস্ট ডক্টর আদ্রিজা দে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই, কারণ একটা এত মূল্যবান বিষয় এত সুন্দরভাবে উপস্থাপিত করার জন্য। ধন্যবাদ জানাই আপনাদেরকে যারা এতক্ষণ ধরে মন দিয়ে আজকে আমাদের এই পডকাস্টটি দেখছিলেন। নারী মানেই কিন্তু জগতের আলো। নারীরা আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, জানবেন একটা নারী সুস্থ থাকলেই কিন্তু আশেপাশে সমাজ বা পরিবেশ সুস্থ থাকবে। নমস্কার।